মেট্রো কর্তৃপক্ষকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। শাপলা চত্বরের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, একই সঙ্গে কমলাপুর বাজার হয়ে যে সড়কটি গেছে সেটিকেও রক্ষা করতে হয়েছে। এটি করতে গিয়ে মেট্রো লাইনকে এইখানে কমপক্ষে দুইবার বাঁক নিতে হয়েছে, যেটি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। যে অংশটা আমরা একটু দেরি করে পেয়েছিলাম জায়গাটা, সেখানে আমাদের ফাউন্ডেশন কার্যক্রম এখন চলছে। এখান থেকে ওই পর্যন্ত যেতে যেতে ইরেকশন ওগুলো আমাদের সম্পন্ন হয়ে যাবে আশা করছি। 5 লক্ষ যাত্রী হয়ে যাবে, আর কমলাপুর পর্যন্ত গেলে এটা 6 লক্ষের উপরে হবে। এই 100 কোটি টাকা আমরা আয় করতে পারবো। ঢাকাবাসীর জীবনে স্বস্তি আনা মেট্রো রেলের কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজ চলছে পুরোদমে। কর্তৃপক্ষের আশা, এই প্রকল্প শেষ হলে যাত্রী সেবার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে মেট্রো। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সাথে আছে আমি জানসিন জুথিকা। রপ্তানির ক্ষেত্রে, নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে আমাদের এমবেসিগুলির কোনো সহযোগিতা পাই না। রপ্তানিকৃত পণ্যের পেমেন্টটা উদ্ধার করতে পারছি না এবং আমাদের এমবেসিগুলিরও যথাযথ আমরা সহযোগিতা সেখান থেকে পাইনি। বেশিরভাগ মিশনে কিন্তু কমার্শিয়াল উইং আলাদা করে নাই। রপ্তানি ওয়ান ভিলেজ, ওয়ান এক্সপোর্ট, ওয়ান আইটেম, এগুলো নানান ধরনের উদ্যোগ আমরা এখন কিন্তু নিচ্ছি। সুতরাং এখন কিন্তু একটা সুযোগ আমাদের রপ্তানি প্রবৃদ্ধিতে, যাতে এটা অবদান রাখতে পারে সেদিকটাতে আমরা নিয়ে যেতে পারি। আমাদের কমার্শিয়াল উইং কম আছে, বাট আমাদের দূতাবাস আছে। আমরা চেষ্টা করতেছি এটা বাড়ানোর, এবং যেখানে যেখানে দরকার আমরা প্রয়োজনে দিয়ে দিব। বিশ্বের বেশিরভাগ দেশেই নেই বাংলাদেশের কমার্শিয়াল উইং। ব্যবসায়ীরা বলছেন দূতাবাস থেকে সহায়তা না পাওয়ায় বিদেশে বাজার সম্প্রসারণে পিছিয়ে পড়ছে দেশীয় পণ্য। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। শুরুতেই মেট্রো রেলের খবর। আগামী বছরে চালু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের কাজ। 3 ধাপে চলা এই কাজে একটু পিছিয়ে আছে মাছের কমলাপুর বাজার অংশের ঘিঞ্জি লোকালয় এলাকায়। অপরদিকে মতিঝিলের কাছাকাছি অংশে চলছে উড়াল পথ স্থাপনের প্রস্তুতি। এদিকে কমলাপুরে মেট্রোর স্টেশনের নির্মাণের কাজও এগিয়েছে বহুদূর। মেট্রো রেল কর্তৃপক্ষ আশা করছে এ প্রকল্প শেষ হলে মেট্রো কাঙ্ক্ষিত যাত্রী লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। যে কয়টি প্রকল্প আগামী বছরগুলোতে বদলে দেবে কমলাপুরের চেহারা, তার অন্যতম প্রথম মেট্রো রেলের এই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ। মতিঝিল থেকে শাপলা চত্বর হয়ে কমলাপুর বাজার সড়ক ধরে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত 1.16 কিলোমিটারের এই প্রকল্পের এলাকায় এখন শুধুই ভারী ভারী যন্ত্রাংশের উপস্থিতি। শক্তিশালী ক্রেন দিয়ে মতিঝিল অংশের দিকে যেমন চলছে মেট্রো রেলের উড়ালপথ তৈরির প্রস্তুতি, তেমনি কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে গেছে সবশেষ মেট্রো স্টেশনের প্রাথমিক অবকাঠামো। মোট 30টি খুঁটির উপর এখানে নির্মাণ করা হবে কমলাপুর মেট্রো স্টেশন, যার বেশিরভাগেরই নির্মাণ কাজ শেষ। এই স্টেশন নির্মাণ হয়ে গেলে কমলাপুরবাসী ঠিক এর নিচেই পাবে 6 লেনের চওড়া সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সে প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্মাণ হচ্ছে এই স্টেশন। অ্যাকুইজিশন এবং অন্য সংস্থার মাধ্যমে নিয়ে আমরা এটাকে 6 লেন রোড করব। এখন যেহেতু আমরা এখানে 3 লেন করব, রাস্তার মাঝখানে কলাম রাখতে হয়, সেই কারণে এই কলামগুলো মাঝে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে এটা ন্যারো না, কিন্তু মূল স্টেশনের প্রশস্ততা উভয় পাশে ওভারহ্যাঙ্গিং করে ক্যান্টিলিভার করে ডিজাইন করা আছে। মূল স্টেশনের কনকোর্স লেভেলটা ঠিকই দুই পাশে প্রশস্ত হয়ে যাবে। এই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করতে গিয়ে মেট্রো কর্তৃপক্ষকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। প্রথমত, এই শাপলা চত্বরের সৌন্দর্য যাতে নষ্ট না হয় কিংবা এই শাপলা চত্বর যাতে ঢেকে না যায় সেটি নিশ্চিত করতে হয়েছে, এবং একই সঙ্গে এই মতিঝিল থেকে কমলাপুর বাজার হয়ে যে সড়কটি গেছে সেটিকেও রক্ষা করতে হয়েছে। এটি করতে গিয়ে এই মেট্রো লাইনকে এইখানে কমপক্ষে দুইবার বাঁক নিতে হয়েছে, যেটি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। মূলত 3টি ভাগে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজটি করা হচ্ছে।
এখানে মতিঝিলের কাছাকাছি অংশে খুঁটি ও খুঁটির ক্যাপগুলো বসে যাওয়ার পর চলছে উড়ালপথ বসানোর প্রস্তুতি। অপরদিকে স্টেশনের কাজও চলছে পুরোদমে। মাঝের অংশটুকুই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ ঘিঞ্জি এই লোকালয়ের মধ্য দিয়ে মেট্রোর লাইন নিতে গিয়ে প্রায় 46টি স্থাপনা ভাঙতে হয়েছিল। তবে সব মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষ বলছে মাটির নিচের সব কাজ শেষ করে তারা এখন মনোযোগী উপরের অবকাঠামো নির্মাণের কাজে। যে অংশটা আমরা একটু দেরি করে পেয়েছিলাম জায়গাটা, সেখানে আমাদের ফাউন্ডেশন কার্যক্রম এখন চলছে, পাইলিং অলমোস্ট শেষ। এখন কলাম এবং পাইল ক্যাপ এবং কলামগুলো করে এখান থেকে ওই পর্যন্ত যেতে যেতে ইরেকশন ওগুলো আমাদের সম্পন্ন হয়ে যাবে আশা করছি। কমলাপুর নাগাদ এই অংশের উপর নির্ভর করছে মেট্রো রেলের ভবিষ্যতের অনেক কিছু। কারণ মেট্রো কর্তৃপক্ষ আশা করছে কমলাপুর বর্ধিত অংশ চালু হলে যাত্রী সেবার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে তারা। খুব বেশি দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না যে আমাদের 5 লক্ষ যাত্রী হয়ে যাবে। 5 লক্ষ যাত্রী হয়ে যাবে, আর কমলাপুর পর্যন্ত গেলে এটা 6 লক্ষের উপরে হবে। তখন আমার যে 100 কোটি টাকার যে প্রয়োজন, আমি ওই যে করে বলেছি 90 কোটি 10 কোটি কিন্তু আমরা অ্যাড থেকে নেব। এই জন্য এখানে 90 কোটি, ওখানে 10 কোটি, এই 100 কোটি টাকা আমরা আয় করতে পারবো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে কমলাপুর মেট্রো স্টেশনের নিচে এসে যোগ হবে বিমানবন্দর থেকে আসা মেট্রো লাইন 1-এর স্টেশন। তারা বলছে কমলাপুর মেট্রো স্টেশনের উত্তর দিকে আরও একটু জায়গা পেলে আসা যাওয়ার লেন পরিবর্তনের জন্য সিজার ক্রসিং নির্মাণ করতে পারবে মেট্রো রেল। না হলে আগারগাঁও মেট্রো স্টেশনের মতো এই কমলাপুর স্টেশন থেকেও এক পাশ থেকে ওঠানামা করতে হবে যাত্রীদের। আজহার লিমন, এখন, ঢাকা। বিশ্বের 81টি দূতাবাস বা মিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও বেশিরভাগ দেশেই নেই কমার্শিয়াল উইং বা বাণিজ্য বাড়ানোর কোনো বিভাগ। আর এতে নিজ দেশের পণ্যগুলো বৈদেশিক বাজার ধরতে পারছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চেষ্টা অব্যাহত রয়েছে। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। দেশে দেশে কূটনৈতিক সম্পর্কের বাইরেও বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি দূতাবাসগুলোর অন্যতম কাজ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে জোর দেওয়া হচ্ছে। যেসব দেশে বাংলাদেশের পণ্য বাজার শক্তিশালী নয়, সেই সব দেশে দূতাবাসগুলোর কাজ করা এখন সময়ের দাবি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসে নেই নিজস্ব ব্যবসায়ী উইং। বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে বিভিন্ন দেশের বিনিয়োগ গড়ে উঠলেও অন্যান্য দেশগুলোতে বাংলাদেশের বিনিয়োগ বা রপ্তানি পণ্যের বাজার ধরতে বাংলাদেশি দূতাবাসগুলো খুব একটা কাজ করার সুযোগ পায় না। বিশ্বের অন্যান্য দেশের সাথে 81টি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। প্রাথমিকভাবে দূতাবাসগুলো ভাড়া করা ভবনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করে। তবে পরবর্তীতে 2016 থেকে 2040 সাল পর্যন্ত 3টি পর্যায়ে 32টি মিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ বা জমিসহ তৈরি ভবন ক্রয়ের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন দূতাবাসগুলোর থেকে পর্যাপ্ত সাহায্য না পাওয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি হতে পারেনি। রপ্তানির ক্ষেত্রে, নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে আমাদের সেই এমবেসিগুলির কোনো সহযোগিতা পাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে। বেশ কিছু দেশে দেখা যায় যে আমাদের রপ্তানি করে যে রপ্তানিকৃত পণ্যের পেমেন্ট আমাদেরকে বায়াররা দিচ্ছে না, আনইথিক্যালি তারা আমাদের গুডস দিয়ে যাচ্ছে এবং তারা আমাদের পেমেন্ট দিচ্ছে না। সেই সমস্ত ক্ষেত্রে অনেক দেন দরবার করেও আমরা সেখান থেকে কোনো আমাদের পেমেন্টটা উদ্ধার করতে পারছি না এবং আমাদের এমবেসিগুলিরও যথাযথ আমরা সহযোগিতা সেখান থেকে পাইনি। বাংলাদেশি ব্যবসায়ী ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মধ্যে দূরত্ব রয়েছে স্বীকার করলেন পররাষ্ট্র সচিব। সবগুলো যে মিশন আছে তার মধ্যে অল্প সংখ্যক মিশনেই কমার্শিয়াল কাউন্সিলর বা কমার্শিয়াল ফার্স্ট সেক্রেটারি আছেন, অর্থাৎ বেশিরভাগ মিশনে কিন্তু কমার্শিয়াল উইং আলাদা করে নাই। সুতরাং সবসময় একটা মানে ম্যান পাওয়ার বা একটা শর্টেজ তো থেকেই যাচ্ছে। বাট তারপরেও আমরা যখন খবর পাই যে কোনো একটা ট্রেড ডেলিগেশন যাচ্ছে বা কোনো একটা ইনফরমেশন খোঁজা হচ্ছে, তখন কিন্তু আমরা রেগুলার তাদের সাথে থাকি। তবে বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতে আলাদাভাবে কমার্শিয়াল উইং তৈরি নিয়ে নতুন করে কাজ করছে সরকার। এছাড়াও বিনিয়োগ বাণিজ্য কিভাবে বাড়ানো যায় তা নিয়েও সরকারের প্রত্যেকটি আন্তঃবিভাগকে একসাথে করার পরিকল্পনাও করা হচ্ছে। আমাদের ফ্যাসিলিটিগুলো কিন্তু উই আর ট্রাইং টু আপগ্রেড ইট টু দি কারেন্ট টাইমস, যেটা দরকার। যেমন আইসিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটুকু আমরা প্রায় করে এনেছি। আমাদের হিউম্যান রিসোর্সে একটা মেজর ঘাটতি হয়তো স্যার আছে,
আমাদের যত অফিসে থাকার কথা তার 1/3 হয়তো নাই স্যার, বাট উই আর ট্রাইং টু ফিল ইট আপ উইথ ইনক্রিজড এফার্টস। বাংলাদেশ থেকে কোনো বিজনেস ইনিশিয়েটিভ গেলে যাতে ওটা এমবেসি নিজেই পিক আপ করে এবং টেক আপ করে। যারা বিজনেসে আছেন তাদেরকে একটু এগিয়ে আসতে হবে, সো দ্যাট দে ক্যান গিভ আস দি প্রোডাক্টস, কমোডিটিস, সার্ভিসেস, ইভেন আইডিয়াস, সো দ্যাট উই ক্যান হেল্প দেম ইনকিউবেট ইট। সব দূতাবাস বা মিশনগুলোতে কমার্শিয়াল উইং দেয়া অনেকটাই কষ্টসাধ্য বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। তবে দূতাবাসগুলোতে কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগ দেয়া নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের কমার্শিয়াল উইং কম আছে, বাট আমাদের দূতাবাস আছে, এবং যেখানে কমার্শিয়াল ওয়ান নাই দূতাবাসগুলোই কিন্তু আমাদের কাজ করে। আরও ফোকাসড হয় যদি আমি কমার্শিয়াল কাউন্সিলর দিতে পারি আর কি, বাট সব জায়গায় তো আর এটা দেওয়া সম্ভব না, আমাদের স্কোপটা লিমিটেড। তা আমার মনে হয় আমরা চেষ্টা করতেছি এটা বাড়ানোর, এবং যেখানে যেখানে দরকার আমরা প্রয়োজনে দিয়ে দিব। এদিকে অর্থনীতিবিদরা বলছেন পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো তাদের নিজ দেশের পণ্য অন্য দেশে বিনিয়োগ বা রপ্তানি বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে, তবে সেক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। আর ব্যবসায়ী, রপ্তানি বৃদ্ধি, দূতাবাস এসব কিছুকে এক সুতোয় মালা গাঁথতে হলে সরকারকেই সেই উদ্যোগ দ্রুত গ্রহণ করতে হবে। আমাদের যে রপ্তানি ওয়ান ভিলেজ ওয়ান এক্সপোর্ট ওয়ান আইটেম, হ্যাঁ, এগুলো নানান ধরনের উদ্যোগ আমরা এখন কিন্তু নিচ্ছি। তো সেইটার সাথে তাদেরকেও সম্পৃক্ত করা, এই যারা কমার্শিয়াল উইংগুলি আছে, এবং তাদেরকেও লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দেওয়া, সেইটা যদি তারা পূরণ করেন তাহলে প্রণোদিত করা, পূরণ না করলে কেন হয় না জবাবদিহিতার ব্যবস্থা করা। সুতরাং এখন কিন্তু একটা সুযোগ আমাদের যে এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বাস্তবে আমাদের রপ্তানি প্রবৃদ্ধিতে যাতে এটা অবদান রাখতে পারে সেদিকটাতে আমরা নিয়ে যেতে পারি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2023-24 অর্থ বছরের প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেলেও দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্যগুলো এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। পৃথিবীর বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সে দেশে পণ্যের মার্কেটিং বাড়ানো এবং একই সাথে যে নিজ দেশের পণ্যগুলো রয়েছে সেগুলো রপ্তানি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করা। তবে সেক্ষেত্রে ঢের পিছিয়ে আছে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন যে দূতাবাসগুলো রয়েছে সেখান থেকেও খুব একটা সহযোগিতা তারা পাচ্ছে না, আর বিশেষজ্ঞরা বলছে এতে মন্ত্রণালয়ের গুরুত্বের অভাব রয়েছে। তবে আশার আলো দেখাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন করে বিভিন্ন দেশে কমার্শিয়াল উইং তৈরির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এতে করে একই সাথে যেমন করে বাড়বে পণ্যের রপ্তানি এবং নতুন দেশে তৈরি হবে নতুন পণ্যের বাজার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। রানা প্লাজা ধসের 11 বছর পর তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়ালেও তেমন অগ্রগতি হয়নি বিচার প্রক্রিয়ার। এই ঘটনায় ক্ষতিপূরণ দেয়া নিয়ে যেমন রয়েছে অভিযোগ, তেমনি পুরোপুরি দূর হয়নি কারখানার নিরাপত্তাহীনতা। এদিকে এই ঘটনায় করা হত্যা মামলাটিরও তেমন অগ্রগতি নেই। তবে আইনি জটিলতায় বিচার প্রক্রিয়ায় ধীর গতি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজার 8তলা ভবনে কাজ করছিলেন 5টি পোশাক কারখানার 4000-এর বেশি শ্রমিক। সকাল 9টায় হঠাৎ বিকট শব্দে তছনছ হয়ে যায় সব। এরপর শুধু কান্না আর নির্মমতার হাহাকার, যেখান থেকে একে একে বেরিয়ে আসে 1132 জন পোশাক শ্রমিকের নিথর দেহ। এ ঘটনায় যারা বেঁচে যান তাদের অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। যাদের প্রায় 54% শ্রমিক এখনও কর্মহীন। যাদের হাতের ছোঁয়ায় পোশাক পেয়েছিল নতুন মাত্রা, সেসব শ্রমিকদের এমন মৃত্যুতে সাড়া পড়ে যায় বিশ্ব পরিমণ্ডলে। প্রশ্ন উঠে শ্রমিকের নিরাপত্তা, পোশাক কারখানার মান নিয়ে। দেশ হারাতে বসেছিল বিশ্ববাজারে পোশাকের গ্রহণযোগ্যতা, আর যুক্তরাষ্ট্রের বাজারে হারাতে হয় বাংলাদেশের অগ্রাধিকার বাজার সুবিধা জিএসপি। এরপর দ্রুত এ খাত ঘুরে দাঁড়ালেও হাজার শ্রমিক হতাহতের ঘটনার 11 বছর পরও বিচার প্রক্রিয়ার তেমন অগ্রগতি নেই। দেশের শীর্ষে রপ্তানি খাতের অবস্থান বিশ্বে এখন দ্বিতীয়। 215টি সবুজ কারখানা এখন বাংলাদেশে। সব মিলিয়ে 4114টি তৈরি পোশাক কারখানায় কর্মরত প্রায় 40 লাখ শ্রমিক। এসব শ্রমিকের কাছে রানা প্লাজা এখন ইতিহাস আর আক্ষেপ নিয়ে সোচ্চার থাকার দিবস। রয়েছে ক্ষতিপূরণ দেয়া নিয়ে অভিযোগ, পাশাপাশি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতাও পুরোপুরি দূর হয়নি। আমরা দেখলাম যে রাষ্ট্রপক্ষের একটা ব্যাপক গাফিলতি হচ্ছে এই মামলাটা রয়েছে। তাদের গাফিলতির কারণেই কিন্তু আজ পর্যন্ত মামলাটার কোনো অগ্রগতি হয়নি। এই সরকার এবং এই ব্যবস্থাটা সবসময় মালিকদের পক্ষ নিচ্ছে।
যার ধরুন তাজরিনের মালিক কিন্তু এখন বাইরে এবং সোহেল রানাকে কিন্তু তারা বারবার পদক্ষেপ নিচ্ছে বের করে ফেলার। আমরা মনে করি ব্যাপারটা এই জায়গায় না রেখে একটা সরকারের দায়িত্ব আছে, মালিকদের দায়িত্ব আছে এই ধরনের হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত সোহেল রানা সহ মালিক পক্ষের সকলকে একটা বিচারের আওতায় আনা। শ্রমিক তার জীবন মান উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কিন্তু যাদের কারণে এই প্রাণ চলে গেল তাদেরকে বিচার আওতায় অবশ্যই আনতে হবে। এটাই আমি রানা প্লাজা দিবসে আমার এটাই প্রত্যাশা। মামলায় আসামির সংখ্যা আর সাক্ষ্য গ্রহণে জটিলতায় বিচার প্রক্রিয়ায় ধীরগতি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই 594 সাক্ষীর কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। সেটা হচ্ছে যে এখানে যে মূল যে ভাইটাল সাক্ষী যারা আছে, আই উইটনেস বা যারা ঘটনাস্থলে ছিল বা যারা দেখেছে, তাদের সাক্ষী এরকম পর্যায়ে যারা ভিকটিম, তাদের আত্মীয়স্বজন যারা সারভাইভ করেছে, তারাও ঘটনাগুলি বলতে হবে। তো এভাবে 594 জনকে না করে আরও কিছু কমায় যদি সাক্ষী নিত, ভাইটাল সাক্ষী, তাহলে মামলাটা হয়তো আরও দ্রুত নিষ্পত্তি করা যেত। গেল বছরের এপ্রিলে রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেয় হাইকোর্ট, যদিও রাষ্ট্রপক্ষের আপিলের পর জামিন স্থগিত করে উচ্চ আদালত। একই সঙ্গে বিচারিক আদালতকে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। প্রতিষ্ঠার 137 বছরে পদার্পণ করল চট্টগ্রাম বন্দর। এবছর গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, এবার অপার সম্ভাবনার বন্দর হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নজরও কেড়েছে এই বন্দর। এছাড়া 22,000 কোটি টাকার মেগা প্রকল্প বে টার্মিনালকে ধরা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের সোপান হিসেবে। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। প্রায় 137 বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ। $125 মিলিয়ন বৈদেশিক বাণিজ্যের 90 ভাগই পরিচালিত হচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দর দিয়ে। বর্তমানে বছরে 30 থেকে সর্বোচ্চ 32 লাখ টুয়েস কন্টেনার হ্যান্ডলিং করা হচ্ছে এই বন্দরে। বেসরকারি খাতের অংশগ্রহণের সাম্প্রতিক বছরগুলোতে ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ এবং আগামীর বন্দর হিসেবে অপার সম্ভাবনা জাগানো বে টার্মিনাল টেনে এনেছে বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে ইতিমধ্যেই 8 থেকে $10 বিলিয়ন বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাই ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি অফ পিএসএ। এছাড়া পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনায় এসেছে সৌদি আরবের প্রতিষ্ঠান। যোগ্য উপযোগী করে আমাদের বন্দরগুলো তৈরি করতে হবে, কারণ কর্ণফুলী বন্দর যে আমাদের এখন যেটি আছে সেটি একটি নদী নির্ভর, আমাদের একটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু আমাদের জাহাজ পরিচালিত হয়। কোনো কারণে যদি আপনার এই মোহনায় কোনো একটি জাহাজ দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের সকল আমদানি রপ্তানি পণ্য কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। সেটি বে টার্মিনালে কিন্তু এই ধরনের সম্ভাবনাটা তুলনামূলক অনেক কম এবং সেখানে জোয়ার ভাটার উপরেও কিন্তু নির্ভর করতে হবে না। এটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। 2005 সালে যেখানে বন্দরে 4টি গেন্ট্রি ক্রেন ছিল, সেখানে বর্তমানে 18টি গেন্ট্রি ক্রেন জাহাজ থেকে পণ্য ওঠানামায় গতি বাড়িয়েছে বহুগুণ। ব্যবসায়ীরা বলছেন, গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ 137 বছরে বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। এতে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে আর ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভর করতে হবে না, কমবে পণ্য পরিবহনের সময় ও খরচও। বে টার্মিনাল আর আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো যদি চালু করা যায় তাহলে কিন্তু শুধু ব্যবসায়ীরা না, বাংলাদেশের সকল স্তরের জনগণই কিন্তু এটা থেকে উপকৃত হবে। এদিকে বিশ্বের শীর্ষ টার্মিনাল অপারেটররা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় যুক্ত হওয়ায় অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে ব্যবসার খরচ কমানোর পাশাপাশি সক্ষমতা বাড়বে বন্দরেরও। এটা মনোপলিস্টিক বন্দর, একটাই বন্দর, সেখানে জাহাজ আসবে, কিন্তু যখন 2-3টা হবে তখন তারা কিন্তু কম্পিটিশন করে এটাকে নিয়ে আসবে, তখন জাহাজের রেটও কমবে, বন্দর পরিচালনার ব্যয়ও কমবে এবং আলটিমেটলি ব্যবসা বাণিজ্য এটা উপকৃত হবে।
তবে ব্যবসায়ীরা বলছেন হ্যান্ডলিং ও অপারেটিং এর সক্ষমতা বাড়লেও শুল্কায়ন জটিলতায় খালাস কার্যক্রমে প্রত্যাশিত গতি আসেনি। তাই বন্দরের পাশাপাশি কাস্টমস হাউজের পূর্ণাঙ্গ অটোমেশনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তাদের। হাজরা শিউলে, এখন চট্টগ্রাম। সূর্যের উত্তাপ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। বনভূমি উজাড় করে নগরায়ন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পাশাপাশি নানা কারণে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। রবিউল ইসলামের ক্যামেরায় উষ্ণতা বৃদ্ধির নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন হেদায়েতুল ইসলাম বাবু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবিরাম যেন আগুন ঝরছে। চৈত্রের শেষ থেকে নির্দয় সূর্যের উত্তাপে পুড়ছে প্রকৃতি। প্রায় জলশূন্য যমুনা ব্রহ্মপুত্রের বুক জুড়ে পানি প্রবাহের বদলে এখন বয়ে চলেছে তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে মানুষের পাশাপাশি স্বস্তির খোঁজে নদ নদীতে নেমে পড়ে হাঁপিয়ে ওঠা প্রাণীকুল। অসহনীয় এই গরম থেকে বাঁচতে শীতল বাতাস আর বৃষ্টির আশায় চাতক প্রতীক্ষায় থাকা সাধারণের জন্য আপাতত মিলছে না এতটুকু সুখবর। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নাই। সো সব মিলিয়ে আমাদের তাপ দাহ অব্যাহত থাকবে বলে আমরা আশঙ্কা করছি। দিনকে দিন কেন রুদ্ররূপ ধারণ করছে প্রকৃতি? কেনই বা প্রকৃতি মায়ের এমন নির্মমতা? তীব্র তাপপ্রবাহের সময়ে এটি এখন বড় প্রশ্ন। এই যে থার্মোমিটারে ক্রমাগত বাড়ছে তাপমাত্রার পারদ, এর কারণ কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পেছনে আমরাও দায়ী? ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু এমন উচ্চ তাপপ্রবাহের অস্বস্তিকর অনুভূতির কারণ শুধুই প্রাকৃতিক নয় বলছেন পরিবেশবিদরা। সবগুলো গাড়ি জীবাশ্ম জ্বালানি নির্ভর। শিল্প কারখানাগুলোতে চালাতে গিয়ে যে জ্বালানি আমরা করছি, সেই জ্বালানিগুলো থেকে যে পার্টিকুলেট ম্যাটারগুলো যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, এগুলো বাতাসে ছড়িয়ে পড়ছে। শিল্প কারখানা, যানবাহনের পাশাপাশি কৃষিতে সেচ কাজেও কমছে না জীবাশ্ম জ্বালানির ব্যবহার। দেশে 3.4 মিলিয়ন হেক্টর জমিতে সেচ কাজে ব্যবহৃত হয় প্রায় 12 লাখ ডিজেল চালিত সেচ পাম্প, যেখান থেকে নির্গত হয় অন্তত 10 লাখ টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড। পাশাপাশি বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে আরও 4,87,000। অথচ সৌরশক্তিকে কাজে লাগিয়ে জীবাশ্ম জ্বালানির উপর ভর করে বিকল্প পথে হাঁটার সুযোগ থাকলেও সে পথে তেমন অগ্রগতি নেই। সম্প্রতি চরাঞ্চলে সেচ কাজে ব্যবহারের জন্য সৌরশক্তি চালিত পোর্টেবল ইরিগেশন সিস্টেম চালু করে সুফল পেয়েছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার। পরিবেশ বান্ধব এ পদ্ধতিতে সেচ দিয়ে প্রতি একরে কৃষকের সাশ্রয় হচ্ছে 7,000 টাকা। টোটাল ডিজেল পাম্পগুলোকে কিভাবে রিমুভ করে বা চেঞ্জ করে সোলারে যাওয়া যায়, এটা গেলে আমরা একবারে অনেকটাই আমরা আসলে কার্বন ইমিশন আমরা রোধ করতে পারবো। সোলার সেচ পদ্ধতি ব্যবহার করে আমাদের পরিবেশগতভাবে আমরা যে কার্বনের বিষয়টি, সেখানে আমরা পরিবেশ সাশ্রয় করছি। পাশাপাশি আমরা আর্থিক যে বিষয়টি, এটা প্রায় আমার 70% সাশ্রয় হচ্ছে। ভর্তুকি মূল্যে সরকারি প্রতিষ্ঠান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডার সৌরচালিত সেচ পাম্প নিয়ে উপকৃত হয়েছেন বগুড়া সদরের চকসর্তা গ্রামের কৃষক কামরুজ্জামান। 30 বিঘা জমিতে সেচের পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন তিনি। গাছগাছালি কার্বন ডাই অক্সাইড শোষণে ভূমিকা রাখলেও দেশে নির্বিচারে উজাড় হচ্ছে বনভূমি। একই সাথে বাড়ছে নগরায়ন। তৈরি হচ্ছে ইট কাঠ পাথরে মিশ্রিত কংক্রিটের দালান কোঠা। নগরে লক্ষ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এই ভবনগুলো আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও এই ভবনগুলোই মূলত উচ্চ তাপমাত্রার ঝুঁকির অন্যতম উৎস হয়ে ধরা দিচ্ছে দিনকে দিন। সেজন্যই পরিবেশবিদরা মনে করেন একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য বেশি করে গাছ লাগানো এখন বড় বেশি প্রয়োজন। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।
ঝিনাইদহে প্রতিনিয়তই কমছে সুপেয় পানির উৎস। পুকুর, ঝিল, বিল শুকিয়ে যাওয়ার পাশাপাশি মৃতপ্রায় জেলার বেশিরভাগ নদী, পানিশূন্য অঞ্চলের হাজারো নলকূপ। এমন অবস্থায় হুমকির মুখে জনস্বাস্থ্য। সমস্যার সমাধানে গভীর নলকূপ বসানোর পাশাপাশি নদী ও খাল খননের মাধ্যমে পানির প্রবাহ ফিরিয়ে আনার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুর রহমান মিল্টনের তথ্য ছবিতে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। গেল কয়েকদিনের তীব্র গরমে যখন হাঁসফাঁস অবস্থা, তখন নলকূপের শীতল জলে গলা ভিজিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টায় আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষ। পানি নেই তো, কলে আর শুকিয়ে দুটো না তিনটে কলে পানি আছে, কারোর কলেই পানি নেই। কলে 2 মাস ধরে পানি নেই, কেউ দেখেও না, কেউ শোনেও না। আমরা পানি চলা দূরে যেয়ে পানি খাচ্ছি, তা পানি আত্মা শুরু হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে শুধু গরমই বাড়েনি, নিচে নামছে সুপেয় পানির স্তর। পাশাপাশি বৃষ্টিপাত কমে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে জলাশয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের 6 উপজেলায় পানি শূন্য হাজারো নলকূপ। প্রতিনিয়তই বাড়ছে সে সংখ্যা। এছাড়া পুকুর, খাল, নদীসহ অন্যান্য জলাশয়ের পানিও শুকিয়ে আসছে। তীব্র হচ্ছে সুপেয় পানি সংকট। ব্যাহত হচ্ছে রান্নাসহ গৃহস্থালির নানা কাজ। পানি না পাতে হাঁড়ি পাতিল কোনো কিছু রান্না করা খাওয়া খাতির কষ্ট হয়ে যাচ্ছে। 3 দিন 4 দিন পর গোসল করতেছি। আমাদের সব দিক থেকে সমস্যা আছে, গরু বাছুর মারা যাচ্ছে, ছাগল ভেড়া মারা যাচ্ছে। আমার তো এমন সমর্থন নেই যে আমরা বড় ধরে একটা কল দেবো, আমরা ভাতই পাচ্ছি না খাতে। ভাত খাতে হলে সে বড় বাড়িতে পানি আনিয়ে খাতে আসছে। সাধারণ মানুষের যে 1 গ্লাস পানি দেবো দিতে পারতেছি না, মানুষের সাথে খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে এই পানির কারণে। অগভীর টিউবওয়েল স্থাপন করে, মানে দ্যাট মিনস আপনার 1.5 ইঞ্চি পাইপ দিয়ে। এইটার পানি আসলে এই শুষ্ক মৌসুমে ড্রাই সিজনে 2-3 মাস পানি পাবেন না। আগে জেলায় 20 থেকে 24 ফুট মাটির নিচে অনায়াসেই মিলত পানির স্তর, যা এখন ঠেকেছে 32 ফুটে। এমন অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, নদী ও খাল খননের মাধ্যমে পানির প্রবাহ ফেরানো গেলে স্বাভাবিক হবে পানির স্তর। মানে ঝিনাইদহ জেলার প্রত্যেকটা উপজেলাতেই পানির কষ্ট দেখা দিচ্ছে। পানির ভূগর্ভস্থ পানির স্তর প্রায় 30 থেকে 35 ফিট নেমে গেছে। এই জন্য হাতচাপা নলকূপে পানি উঠানো সম্ভব নয়। নদ নদীগুলা যদি খনন করা যেত, খনন করতে পারলে তাহলে হয়তো এই টিউবওয়েলগুলার এই আন্ডারগ্রাউন্ডের পানির ওয়াটার লেভেলটা এত নিচে নেমে যেত না। 18 লাখ মানুষের ঝিনাইদহ জেলায় সরকারি উদ্যোগে 18,000 অগভীর ও 17,000 গভীর নলকূপ স্থাপন করা হয়, যেখান থেকে সুপেয় পানি পান অন্তত 1 লাখ পরিবার। তবে এই সুবিধার বাইরে থাকা অন্তত 14 লাখ মানুষকে তৃষ্ণা মেটাতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, শিকার হতে হয় নানা প্রতিকূলতার। এখন ঝিনাইদহ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। রোদে পুড়ে সারাদিনের খাটুনির পরে রাতেও দুর্বিষহ সময় কাটছে নিম্নবিত্ত মানুষের। তীব্র গরমে বস্তির টিন শেডের ঘরে টিকে থাকা দায়, একটু আরামের খোঁজে তাই বাইরেও রাত যাপন করছেন অনেকে। এতে প্রভাব পড়ছে তাদের দিনের কাজের। রাতের ঢাকা ঘুরে বিপ্লব মানবের ছবিতে রকিবুল রাহাতের প্রতিবেদন। খরতাপে পোড়া শহরে কোলাহল নেই তেমন, অলিগলিতে কুকুরের হাঁকডাক আর ফাঁকা রাজপথ ধরে ছুটে চলা 2-1টি বাহন। এমন রাতেও সড়কের আশেপাশে বহু মানুষের বিচরণ, নির্ঘুম চোখ তাদের। গল্প, হুল্লোড় আর জাগতিক খুনসুটিতে কাটছে ক্ষণ। দেখে মনে হতে পারে কি দারুণ সময় রাত্রির অবসরে, তবে কথায় কথায় ধরা পড়ে শারীরিক অস্বস্তির সঙ্গে মানসিক বিরক্তি। ঘরে থাকাটাই নাগাটি মশা দুইটারই জ্বালা যন্ত্রণা, যার কারণে বাইরে আছি। গ্রীষ্মের তীব্র উত্তাপে পুড়ছে সারা দেশ। ঢাকায় দিনে সূর্যের প্রখর তাপে থার্মোমিটারে পারদ চড়ছে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতে অবশ্য সেই বিড়ম্বনা নেই। উল্টো বৈশাখের পূর্ণচাঁদ নরম জোছনা বিলায় আকাশে। মাঝে মধ্যে গাছের পাতা কেঁপে কেঁপে সাড়া দেয়, জানায় নগর ভরে আছে দক্ষিণা বাতাসে। তবে সেই হাওয়া গরিবের আটোসাটো ঘরে পৌঁছায় না, তাকে ধরতে নামতে হয় রাস্তায়। ঘরে প্রচুর তাপমাত্রা, গরমের তাপ বেশি, বাচ্চারা গরমে ছটফট করতেছে। গরমের সমস্যা, অন্য কোনো কাজের কোনো সমস্যা নেই, কাজ করলে গরম লাগে।
শহরের উপরতলার মানুষেরা যখন তাপানুকূল রুমে প্রশান্তির ঘুমে মগ্ন, নিম্নবিত্তের তখনও ভরসা প্রাকৃতিক বাতাসে। বস্তির টিনের ঘরে বৈদ্যুতিক পাখার হাওয়া শরীর শীতল করতে পারে না, ঘামে আর গরমে তাই ঘুমও আসে না। এ কারণে ঘর ছেড়ে গভীর রাত অবধি বাইরে ঘোরাঘুরি চলে, যার প্রভাব পড়ে দৈনন্দিন কাজে। শহরের কয়েক স্থানে দেখা মিলল ফুটপাথে ছাউনি দিয়ে থাকা শ্রমিকেরা দল বেঁধে সড়কে ঘুমাচ্ছেন। অর্থবিত্তে সুখ কিনতে ব্যর্থ এসব মানুষকে প্রকৃতি একেবারে নিরাশ করছে না। বহমান হাওয়াতে শরীরে প্রশান্তি মিলছে নিশ্চয়ই, নয়তো খোলা আকাশের নিচে শান্তির ঘুম আদৌ কি আসে অট্টালিকায় বাস করা নাগরিকের কল্পনায়? রকিবুল রাহাত, এখন, ঢাকা। তীব্র গরমে রাজশাহীতে নষ্ট হচ্ছে সবজি ক্ষেত, এতে বাজারে কমেছে সরবরাহ। এ নিয়ে আরও জানাতে খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, এই গরমে সবজি উৎপাদনে কেমন প্রভাব পড়ছে? পাশাপাশি জানতে চাই সবজির সরবরাহ কমায় দামে কোনো প্রভাব পড়ছে কিনা। জ্যোতিকা, আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজশাহীর অন্যতম একটি পাইকারি সবজির বাজার, অর্থাৎ খড়খড়ি সবজির বাজারে। এই বাজারটিতে কিন্তু খুব সকাল থেকেই আসলে জমে ওঠে বাজারটি, এবং দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন এখানে পাইকারি দরে সবজি কিনে নিয়ে আসলে তাদের নিজ নিজ যে স্থানীয় বাজারগুলো সহ আসলে বিভিন্ন এলাকায় এই সবজিগুলো কিন্তু চলে যায় প্রতিদিনই। একটু জানিয়ে রাখি যে যেমনটি আপনি বলছিলেন যে রাজশাহী কিন্তু একটি খরাপ্রবণ এলাকা, এবং এই বরেন্দ্র অঞ্চলে এই পবা উপজেলাতেই কিন্তু আসলে সবচেয়ে বেশি সবজির আবাদ হয়। তবে সেখানে এবছরে এই মৌসুমটিতে কিন্তু যে পরিমাণ তাপদাহ আসলে প্রবাহিত হচ্ছে, আমি যদি বলি যে গত 2 সপ্তাহ ধরে আসলে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে, এবং এই কারণে কিন্তু এর একটি বড় প্রভাবও কিন্তু এই সবজির ক্ষেতগুলো পড়েছে। এবং যারা সবজি চাষি রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এর একটি বড় প্রভাব পড়েছে এই ছোট যে চারা অবস্থাতেই আসলে যে সবজির ক্ষেতগুলো রয়েছে সেখানে সবজির যে ফুল থেকে আসলে ফলে রূপান্তরিত হওয়ার মুহূর্তগুলোতেই অনেক সময় ফুল ঝরে যাচ্ছে, এবং কিছু কিছু যে ফসলের আসলে বলা যায় ফল পরিপক্ক হওয়ার আগেই আসলে ঝরে যাচ্ছে। এই কারণে আসলে টানা তাপপ্রবাহের ফলে কিন্তু সবজির ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে করে দামের প্রভাব কিন্তু বাজারে পড়েছে। আমি যদি বলি যে আজকে কিন্তু বাজার ঘুরে দেখেছি অনেক বেশ কিছু সবজির দাম কিন্তু আমি দেখেছি গত 2-3 দিন আগেও যে দরে বিক্রি হয়েছে সেটি কিন্তু তুলনামূলকভাবে আবারও বেড়ে কিন্তু দ্বিগুণও হয়েছে এমন রয়েছে। যদি বলি ঢেঁড়সের কথা, ঢেঁড়স কিন্তু গত 3-4 দিন আগেও এই বাজারটিতেই উঠেছিল এবং বিক্রি হয়েছে 15 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা কেজি দরে। সেটি কিন্তু পুরোপুরি একেবারে দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি কিছু সবজির দাম আমি জানিয়ে রাখি, সেক্ষেত্রে জ্যোতিকা শসা বিক্রি হচ্ছে আজকে 20 থেকে 25 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 38 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 28 টাকা কেজি দরে। কাঁচামরিচ যেটি সেটির দামও কিন্তু বেশ খানিকটা কম ছিল, তবে আজকে আমরা বাজার ঘুরে দেখেছি যে 30 থেকে 40 টাকা কেজি ধরে কিন্তু জাত ভেদে আসলে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন যেটি, সেই বেগুনের দামও কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। বাজারে আজকে বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া ঝিঙে, এছাড়া গ্রীষ্মকালীন বেশ কিছু সবজি উঠেছে যেগুলোর দাম কিন্তু আসলে 60 থেকে 70 টাকা পাইকারি দরেই কিন্তু এটি বিক্রি হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু খুচরা বাজারে যখন উঠছে সেটি কিন্তু দাম বেড়ে আরও বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এছাড়া বেশ কিছু ধরনের শাকও কিন্তু বাজারে আজকে উঠতে দেখেছি, বিভিন্ন যে লাল শাক, সবুজ শাক, সেগুলো কিন্তু আটিতে আসলে 10 থেকে 15 টাকার মধ্যেই বিক্রি হতে দেখেছি আজকে। তবে যদি বলি যে টানা তাপপ্রবাহ যেটি চলছে এই মুহূর্তে, তাপপ্রবাহ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটি যদি আসলে না কমে, অর্থাৎ যদি বৈরী আবহাওয়া আসলে যদি দূর না হয়, সেক্ষেত্রে হয়তো সবজি ব্যবসায়ীরা যেটি বলছেন যে সবজির দাম আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টি কিন্তু খানিকটা স্বস্তিতে ফেলতে পারে এই সবজির বাজারকে। এই ছিল আমার কাছে জ্যোতিকা সকালের সবজির বাজার থেকে সর্বশেষ। রাজশাহীতে সবজির সরবরাহ কমায় সবজির দামের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এদিকে সরবরাহ কমায় ঝালকাঠির বাজারে বেড়েছে মাছ মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, বাজারে মাছ মাংসের সরবরাহ কমার কারণ কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জ্যোতিকা। পবিত্র ঈদ উল ফিতরের সময় চড়া হয়ে উঠেছিল ঝালকাঠির মাছ ও মাংসের বাজার, সেই অবস্থা কিন্তু এখনো চলমান রয়েছে।
ফলে ঈদের পর বেকায়দায় পড়েছেন এখানকার স্থানীয় সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম রয়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানিয়ে দিচ্ছি। চাষের রুই মাছ আজকে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। কাতল মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজি দরে। চাষের যে শিং মাছ রয়েছে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। চাষের যে তেলাপিয়া রয়েছে এবং কই মাছ সেটিও বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। এর সাথে কিন্তু বেড়েছে মাংসেরও দাম। আজকের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা কেজি দরে। লেয়ার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 340 থেকে 350 টাকা কেজি দরে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। তবে সরবরাহ কম এমন অজুহাতের কথা জানিয়ে এই মাছ ও মাংসের দাম বেড়েছে এমনটি বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন যে আসলে উৎপাদন, মাংসের যে উৎপাদন, মুরগির যে উৎপাদন সেটি কিন্তু এখন কম এবং এই যে মুরগির বাচ্চা এবং খাবারের দাম বেড়েছে এ কারণে মাছ ও মাংসের দামও কিন্তু বেড়েছে, তারা এমনটি বলছেন। তবে তারা বলছেন আগামী 2-1 সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে, তখন হয়তোবা এই মাছ ও মাংসের দাম কিছুটা কমতে পারে। তো জ্যোতিকা, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ ও মাংস বাজার পরিস্থিতির সবশেষ। ঝালকাঠি থেকে মাছ মাংসের দরদামের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। 3 বছরেও শেষ হয়নি বান্দরবান সরকারি কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণ কাজ। 2 দফা মেয়াদ বাড়ালেও নেই কাজের অগ্রগতি। এতে আবাসন সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর থেকে পড়তে আসা শিক্ষার্থীদের। তাই দ্রুত হোস্টেলটির নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। বান্দরবান থেকে রিজভি রাহাতের প্রতিবেদন। বান্দরবান সরকারি কলেজ, যেখানে বিভিন্ন উপজেলার দুর্গম এলাকা থেকে শিক্ষার্থীরা আসেন উচ্চশিক্ষার জন্য, যাদের অনেকেই আবার অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল নন, আর তাই আবাসন সুবিধা না থাকা ও যাতায়াত খরচ বহন করতে না পেরে ঝরে পড়েন মাঝপথে। তবে এই সংকট কাটাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বান্দরবান কলেজ ক্যাম্পাসে 2021 সালে শুরু হয় 132 সিটার 5 তলা ছাত্রী হোস্টেল নির্মাণের কাজ। কিন্তু 3 বছর অতিবাহিত হওয়ার পরও শেষ হয়নি এই কাজ। কয়েক দফা কাজের মেয়াদ ও ব্যয় বাড়ানো হলেও বাড়েনি কাজের অগ্রগতি, ফলে দুর্ভোগ কাটেনি শিক্ষার্থীদের। আবাসন সংকটে অনেকেই করতে পারছেন না নিয়মিত ক্লাসও, তাই দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। আমরা যারা দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে আসি তাদের জন্য ক্লাস করাতে অনেক কষ্টের হয়ে যাচ্ছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে, সেজন্য আমরা চাই আমাদের হোস্টেলটা যত সম্ভব তাড়াতাড়ি কমপ্লিট হোক। মহিলা হোস্টেল 2 বছর ধরে কাজ চলতেছে, কিন্তু এখনো শেষ হয় না। তাড়াতাড়ি যদি শেষ হয় তাহলে খুবই ভালো হতো আমাদের জন্য। অনেক ছাত্রী অনেক কষ্ট করে এখানে পড়ালেখা করতেছে, তারা অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে না নিয়মিত, আবার অনেকের বাসা ভাড়া করে এখানে যে থাকবে সেই সামর্থ্যটুকুও নাই। এই জন্য এই কলেজ হোস্টেলটা যদি দ্রুত চালু হয় তাহলে এখানকার ছাত্রীদের জন্য এটা অনেক বড় একটা সুবিধা বয়ে আনবে। এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন, করোনা ও বন্যার কারণে 2 দফা পিছিয়েছে কাজ, তবে এবছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবার আশা তার। কাজটি দেরি হওয়ার একটু মূলত বিভিন্ন রকমের কারণ আছে। এর মধ্যে করোনা আক্রান্ত হওয়ার কারণে ঠিকাদার বা এখানে দীর্ঘদিন কাজ করতে পারেনি। তাছাড়া বান্দরবনে যে বন্যা হয়েছিল, বন্যা পরিস্থিতির কারণেও দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। সামগ্রিক সব মিলিয়ে একটু দেরি হয়েছিল। আশা করি খুব শীঘ্রই আমরা কর্তৃপক্ষকে ভবনটি হস্তান্তর করতে পারব। 2019 সালে 5 কোটি টাকা ব্যয়ে ছাত্রী হোস্টেলটি নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ARM ইঞ্জিনিয়ার্স। এখন বান্দরবান। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল।
মে দিবসের ছুটির আগেই চাঙ্গা চীনের পর্যটন খাত। বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং। চাহিদা বেশি থাকায় পাওয়া যাচ্ছে না ফ্লাইটের টিকিট। দেশটির সিভিল এভিয়েশন বলছে, শ্রম দিবসে 5 দিনের ছুটিতে শুধু আকাশপথেই ভ্রমণ করবেন 1 কোটির বেশি মানুষ। পর্যটনের পাশাপাশি গতি ফিরেছে রেস্তোরাঁ ব্যবসায়। বিস্তারিত উজ্জ্বল হাফিজের প্রতিবেদনে। গেল কয়েকদিনের বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটেছে প্রাণহানি। প্রাকৃতিক দুর্যোগে দেশটির একদিকে যখন নাজুক পরিস্থিতি, তখন অন্যদিকে মে দিবসকে ঘিরে চাঙা দেশটির পর্যটন খাত। বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং। পর্যটনের পাশাপাশি গতি ফিরেছে অভ্যন্তরীণ ফ্লাইটে। এরই মধ্যে শেষ হয়ে গেছে বেশিরভাগ টিকিট। সংশ্লিষ্টরা জানান, চীনের সঙ্গে থাইল্যান্ড, সিঙ্গাপুরের ভিসামুক্ত চুক্তির ফলে উভয় দেশেই বাড়ছে পর্যটকদের আনাগোনা। চীনে শ্রম দিবসের ছুটি ঘিরে চলতি মাসে ফ্লাইট বুকিংয়ের চাহিদা বেড়েছে 50%, যা অব্যাহত থাকবে আগামী মাস জুড়ে।17号跟3月18号相比的搜索量大概增长了5成左右。今年5一期间，全国民航预计发送旅客1010万人次。文化都特别有名，然后我们就想过来看一看。市民消费需求的一个快速恢复。চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আশায় এবার শ্রম দিবসে 5 দিনের ছুটিতে আকাশপথে যাতায়াত করবেন 1 কোটিরও বেশি মানুষ। বেশ কয়েকটি বুকিং প্ল্যাটফর্মের তথ্য বলছে, দেশটির অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্রগুলোর বুকিং হয়েছে প্রায় 56%। এরই মধ্যে বসন্তের ছুটিতে দেশটির ঐতিহ্যবাহী পর্যটন স্থানগুলোর নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করছেন জিয়াংশু প্রদেশের ঝুঝু শহরে। এরই মধ্যে শহরটিতে ভ্রমণ করেছেন প্রায় রেকর্ড 2 কোটি 10 লাখ মানুষ। সব মিলিয়ে দেশটির পর্যটন খাতে আয় ছাড়িয়েছে প্রায় $3 বিলিয়ন। ঝুঝু ছাড়াও পর্যটকদের পদচারণায় মুখর বেইজিং, সাংহাই, চংকিং, হাংজু, নানজিং, তিয়ানশুই ও জিয়ান শহর। সুদিন ফিরেছে রেস্তোরাঁ ব্যবসায়। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরাও।长的话一般就是400到500人，然后现在目前的情况下，每天的客流量的话，短线呢，其实说实话还是以泰国，还有包括新加坡对咱们今年免签了。প্রতি বছরেই 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সাড়ম্বরে পালন করে চীন। এ উপলক্ষে দেশটিতে থাকে 5 দিনের সরকারি ছুটি। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।